রেজাল্ট আউটের পর তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমবার পথে নামতে দেখা গেল, কিন্তু মহা মুশকিল। কলার ধরে টেনে হিঁচড়ে মার, হেলমেট পরে তাকে বেরিয়ে আসতে হলো জনতার দরবার থেকে। ভাবা যায় এই ছবি এই রাজ্যে দেখা গেল। আর মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন শাসকই ঘাতক। কিন্তু যখন তৃণমূল শাসনে ছিল তখন বহু এমন ইউটিউবার আছেন যারা সরকারের বিরুদ্ধে কথা বলায় যাদেরকে চূড়ান্ত হ্যারাসমেন্ট করা হয়েছিল। সেই অভিযোগ তারা বলেছিলেন তাদের সঙ্গে ঠিক কি কি করেছে পুলিশ আমরা জানি না। বলে না কথাতে যে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে কিনা। তবে রাজ্য রাজনীতি নিয়ে যিনি সদা সজাগ, যিনি প্রত্যেকটা ইস্যু ধরে ধরে বিশ্লেষণ করেন, যার একটা এপিসোড দেখার জন্য আপনারা ইউটিউবে হা পিত্তেশ করে বসে থাকেন, সেই পিনাক কি বলছে ইস্যুতে। আজকে পিনাক পানি ঘোষের কাছে আমরা চলে এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোঁড়া ইস্যুতে। কি দেখলাম আমরা পিনাক দা? কদিন আগে দেখলাম অধ্যাপক সৌগত রায়ের গায়ে কেউ ডিম ছুঁড়েছে। হ্যাঁ, তো তাতে না এত শোরগোল হয়নি, কিন্তু একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে যখন ডিম ছোড়া হলো তাতে দেখছি খুব হইচই হচ্ছে। তাতেই বোঝা যাচ্ছে ফারাকটা কোথায়। সেনাপতি, যুবরাজ তাকে বলা হতো, তিনি প্রচুর গাড়ির, আমি কখনো গুনিনি, কনভয় নিয়ে ঘুরতেন। তখন আমি বারবার বলেছি, ভাইপো বাবু আপনার পাশ থেকে যেদিন ওই জেড প্লাস সিকিউরিটি চলে যাবে, যেদিন আপনি মানুষের সামনে নামতে পারবেন, সেদিন বুঝতে পারবেন কত ধানে কত চাল। উনি খুব ইউজ করতেন এই কথাটা, এসআইআর হতে দেবো না, বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। বনেটের উপরে দাঁড়িয়ে এই বিধানসভা নির্বাচনে তিনি প্রচারে বলেননি চতুর্থবার তার দল ক্ষমতায় এলে কি করবে। তিনি খালি বলেছেন 4 তারিখের পর ডিজে বাজবে। কিন্তু আজকে সোনারপুরে যারা ডিজে বাজালেন তাদের আমি বলবো এটা ঠিক হয়নি। এইভাবে দরকার ছিল না। মানুষ তো পরিত্যাগ করেছে। মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেকে গৃহবন্দী করে নিয়েছেন, উনিও করেছেন। আজকে ওনার কটা সম্পত্তি টিকে থাকবে এ নিয়ে চিন্তা রয়েছে। এসবের মধ্যে দরকার ছিল না। কিন্তু মানুষের ক্ষোভ কোথায় যাবে? তৃণমূল কর্মীরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতটা পছন্দ করেন সেটা তৃণমূলের এই চুপচাপ আলোচনাগুলো কান পাতলে শোনা যায়। আইপ্যাক ও তো প্যারাচুটে করে নেমেছে, ও রাজনীতির কি বোঝে। তৃণমূল কর্মীদের মধ্যেই ক্ষোভ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শাসকই ঘাতক। ঠিক 15 বছর ধরে শাসকই ঘাতক ছিল, আজকেও তাই কিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব সুন্দর ব্যাপার আছে, উনি যখন পুলিশ মন্ত্রী ছিলেন তখন উনি তদন্ত করতেন না। প্রথমে কিছু ঘটলে উনি একটা রায় দিয়ে দিতেন। যেমন আমাদের পার্ক স্ট্রিটের বোনটাকে বা দিদিটাকে যখন হলো, ওনার দলের পক্ষে বলে দেওয়া হলো তো খদ্দেরের সঙ্গে ঝামেলা। হাসকালির মেয়েটা, উনি বললেন তো প্রেগনেন্ট ছিল, প্রেম করতো, যেন প্রেম করলে তাকে হতে হবে। যেন যৌন কর্মী যিনি, তারও তো না বলার অধিকার আছে, তাকেও তার খদ্দেরের সঙ্গে বনিবনা হয়নি বলে যায় না। দুর্গাপুরে গেলেন, সন্ধ্যের পর কেন এই যে তিনি এখন শাসক নন, তাও তিনি কিন্তু গোটা তদন্তটা ঘরে বসে বসে, ঠিক যেমন করে ওই ইয়েতে হাঁটতে হাঁটতে তিনি বাজেট বানাতেন, তদন্ত সেরে বলে দিলেন শাসকই ঘাতক। আমি চাইবো বর্তমান সরকার একই সঙ্গে সৌগত রায়কে কারা ডিম চুললো এবং সোনারপুরে ওই রকম জায়গায় কি করে অত বাড়ি বিজেপির হয়ে গেল, যেসব ছাদ থেকে চোর চোর শোনা হচ্ছিল যাচ্ছিল, এর তদন্ত করুক। এবং এই ডিম কোথা থেকে এসছে, কি বাংলাদেশের ডিম, জামাতি ডিম, পশ্চিমবঙ্গের ডিম, এই ডিমেরও তদন্ত হোক। সবসময় বলা হয়েছে রাজ্যে কিছু হলেই ওগুলো ভাড়াটে গুন্ডা, বাইরে থেকে এসেছিল, বাইরে থেকে অস্ত্র এসেছিল, এগুলো বলা হয় বহিরাগত। এইগুলো বহিরাগত। এই চোর চোর ধনী দেওয়া বাড়িগুলো, যে বাড়ির ছাদ থেকে মহিলারা বলছিলেন, এই বাড়িগুলোও কি বহিরাগত? ওগুলো কি সোনারপুরেরই? এই তদন্ত হওয়া দরকার। আজকের ছবি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কি ভবিষ্যৎ সেটা বুঝিয়ে দিল? না না, এই রাজ্যের ভবিষ্যৎটা, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। ববি আমার খুব পরিচিত, ববির উপর আক্রমণটা মনে আছে। তার বাঁচার কথা নয়, সে বেঁচেও কিন্তু 2024 লোকসভা নির্বাচনে লড়েছিল। তারপরে তো 7 লাখই জয় কি করে হয়েছে আমরা বুঝতে পারছি। আমার মনে পড়ছে 2020 সালের ডিসেম্বর মাসে জেপি নাড্ডা তখন তৃণমূল যেমন আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মার খেয়েছেন বলে চেঁচাচ্ছেন, সেদিন সত্যি করে সর্বভারতীয়
দল, বিশ্বের বৃহত্তম দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গিয়েছিলেন। সেই কনভয়ে আনন্দবাজারের প্রতিনিধি হিসেবে আমিও ছিলাম। সেদিন দেখেছিলাম কিভাবে আক্রমণ হয়েছে। মুকুল রায় ছিলেন, মুকুল রায়ের ওপর এমন হামলা হয়েছিল। পরে সল্টলেকে মুকুল রায়ের বাড়িতে আমি যাই, সেখানে মুকুলদের হাতে অনেকগুলো আংটি ছিল, সেই আংটিগুলো খোলার জন্য মেশিন আনতে হয়েছিল। আঙুলগুলো এত ক্ষতবিক্ষত যে সোনার দোকানের লোকেরা এসে কাটতে পারেনি, যন্ত্র দিয়ে কাটতে হয়েছিল। আমার মনে পড়ছে এখানেই কিন্তু সুকান্ত মজুমদারকে এই ডায়মন্ড হারবারে শ্রমিক ভট্টাচার্য তখন সভাপতি হননি, অনেকদিন আগের কথা, ছবি আছে আমার কাছে কিভাবে শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ভাঙা হয়েছিল। সবকিছু কিন্তু এই দক্ষিণ 24 পরগনা। নাড্ডাকে যেদিন আক্রমণ করেছিল তৃণমূল বাহিনী, এই শাহজাহান জাহাঙ্গীররা, সেদিনকে আমাদের প্রাক্তন গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন, কে ওই নাড্ডা গাড্ডা চাড্ডা, ওই নাড্ডা গাড্ডা চাড্ডার দলটাই এখন ক্ষমতায়, শাসক কিনা দেখাও, তদন্ত করে দেখাও। সেই সঙ্গে মনে রাখতে হবে দিলীপ ঘোষকে কিভাবে হেনস্থা করা হয়েছিল দার্জিলিং এ। মোট 7 বার দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হয়, 12 বার আক্রমণ হয়েছিল। এগুলো ভুলে গেলে চলবে না এই রাজ্যে। আমি বলছি না কোনো আক্রমণকে আমি সমর্থন করছি না, কিন্তু কারা আক্রমণ করলো বের করা দরকার। কারণ আগে থাকতেই উনি হেলমেট নিয়ে গিয়েছিলেন, উনি দেখাচ্ছেন এই দেখুন আমার চশমাটা ভেঙে ফেলেছে, কিন্তু আমার কাছে ভিডিও আছে যখনই ওনার উপর আক্রমণ শুরু হচ্ছে উনি চশমা খুলে পকেটে ভরেছেন এবং হেলমেট পরেছেন। ওনাকে আগলে নিয়ে যাচ্ছেন একজন তথাকথিত সাংবাদিক, নাম বলছি না, তিনি সাংবাদিকতার নামে কি করতেন আমরা সবাই জানি। তো এটা পরিস্থিতি। এবার এই পরিস্থিতি মোকাবিলার জন্য আমার মনে হয় আপাতত নিজেদের গৃহবন্দী রাখাটাই শ্রেয়। আমাদের প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, তারা অনেক কিছু করেছেন। ভাইপোর মূল পরিচয় তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন ক্লাব চালানো ব্যবসায়ী। ভারতবর্ষে কোনো সাংসদের ক্ষমতা নেই একটা ক্লাব চালাতে, উনি চালান। সেই ক্লাবকে নিয়ে অনেক হইচই হতো, অনেক কিছু হতো। এইসব কাজের মধ্যে থাকা একটা মানুষ এইভাবে কেন আক্রান্ত হলেন, এটা রাজ্যের জন্য ভালো নয়, রাজ্যের সুনামটা নষ্ট হলো। তবে রক্তপাত ঘটেনি, কিছু হয়নি, পুলিশ কেন্দ্রীয় বাহিনী ওনাকে বার করে নিয়ে এসেছে। ওনার মানে দ্রুত সুস্থতা কামনা করি, যেটুকু লেগেছে। তবে ওই ডিমের যে কুসুমের দাগটা লেগে গেছে না, ওটার পচা গন্ধ থেকে গেছে। যেমন করে 15 বছরের পচা গন্ধ এই রাজ্যের গায়ে লেগে আছে। অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ, তিনি খুব সম্প্রতি গ্রেফতার হবেন। না, এটা না ইডি করবে না সিবিআই করবে নিয়ে তো অনেকদিন ধরে চলছে। আমি সম্প্রতি একটা করেছি যে রাজ্য পুলিশই গ্রেফতার করবে। আজকেই সিবিআই নোটিশ ধরিয়ে দিয়ে এসেছে। একটা দল নয়, এটা একটা পেশা, তৃণমূল একটা পেশা। যারা তৃণমূল করতেন তারা বছরে 1 টাকা বিনিয়োগ করতেন তৃণমূলে, তারপরে কোনো একটা পদ পেয়ে সেই লাভ তুলতেন, যেমন করে ব্যবসা হয়। তো ওরকম তৃণমূল পেশায় যারা যুক্ত, তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন কিনা দেখুন। একটা দলের তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি জানেন না সংসদীয় রীতিনীতি। দলটা বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে, 79খানা, 30 জন দরকার, 79 জন বিধায়ক রয়েছেন। তারপরেও সেসব না জানিয়ে 9 তারিখে বিধানসভায় যে চিঠি দেওয়া হলো, তাতে অহংকার এত। তার সই, তিনি কে? পশ্চিমবঙ্গের তৃণমূলের পরিষদীয় দলের তিনি কেউ নন। এরপর বললো না রেজলিউশন দরকার, যেটা নিয়ম। 9 তারিখে যখন চিঠি দেওয়ার পর বলা হলো রেজলিউশন, তখন 6 তারিখের রেজলিউশন জমা পড়লো, আর তাতে 40টার বেশি সই জাল। নয়না বন্দ্যোপাধ্যায় বলছেন আমি 5 বারের বিধায়ক, আমাকে এরকম অপমান। আমি প্রশ্ন করি নয়না দেবী, আপনি 5 বারের বিধায়ক, আপনি জানেন না অল ক্যাপে সই করা যায় না? ব্যাংকের চেকেও কি আপনি এরকম ভুল করে সই করে ফেলেন? বলে দিন না এই সই আপনার নয়। আপনার দলের অনেক বিধায়ক বলতে শুরু করেছেন, বাকিরাও বলবেন যে এই সই আমার নয়, ওই দিন ওই বৈঠকে আমি উপস্থিত ছিলাম না। আমি যতদূর জানি তৃণমূল আবার সব বিধায়কদের ডেকে বৈঠক করবে, করে আবার সই সংগ্রহ করবে, এবং এটাও জানি সেদিনও সব বিধায়ক উপস্থিত থাকবে না। তাই কতজনের সত্যিকারের সই নিয়ে জমা দিতে পারবে তৃণমূল, এটা নিয়ে এখনো ঘোর সন্দেহ আছে।